আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার বিশেষ সাপ্তাহিক আয়োজন চট্টলা এক্সপ্রেসে। সঙ্গে আছে আমি শামুন হুসাইন। সুপ্রিয় দর্শক, আমাদের এই বিশেষ আয়োজনে আমন্ত্রিত অতিথি হয়ে উপস্থিত থাকেন চট্টগ্রামের সমাজ এবং রাষ্ট্রের সাথে সম্পৃক্ত বিশিষ্ট ব্যক্তি, যার মাধ্যমে আমরা জানতে চাই চট্টগ্রামের সমাজ এবং রাষ্ট্র অতীত, বর্তমান, আগামীর গতিপথ সহ নানান দিক জানতে চাই। চট্টগ্রামকে নিয়ে কী ভাবনা তার ব্যক্তি জীবনে, অপ্রকাশিত বিভিন্ন ঘটনা ও সফলতা ব্যর্থতার কথা। সুপ্রিয় দর্শক, আপনারা সকলে জানেন এই চট্টলা এক্সপ্রেসের মাধ্যমে আমরা আলোচনা করি চট্টগ্রামের উন্নয়ন, সমস্যা এবং সম্ভাবনা নিয়ে। তার পাশাপাশি রাষ্ট্রের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান নিয়ে কথা বলবো। শুধুমাত্র রাজনৈতিক নেতৃত্বরাই কিন্তু দেশ পরিচালনা করে না, দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য খুব একটা অর্থনৈতিক ভিত প্রয়োজন। আর এই ভিতটাকে শক্তিশালী একটা ভিত তৈরির নেপথ্যে কারিগর হিসেবে অনেকগুলো প্রতিষ্ঠান কাজ করে। তার মধ্যে থেকে খুবই গুরুত্বপূর্ণ কারিগর হিসেবে কাজ করে একটি প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান নিয়ে আজ আমরা কথা বলবো। আমরা যদি একটু বলি প্রতিষ্ঠানের নামটা যদি বলি, কাস্টম এক্সাইজ এবং ভ্যাট কমিশনারেট কার্যালয়। এই কার্যালয়ের কাজ শুধুমাত্র রাজস্ব আদায় না, রাজস্ব আদায়ের পাশাপাশি ভ্যাট কার্যক্রম পরিচালনা করা, কর্মসম্পাদন করা, পাশাপাশি আমদানি রপ্তানি নিয়ন্ত্রণ থেকে শুরু করে পাশাপাশি কর ফাঁকি রোধে প্রয়োজনীয় কাজগুলা কিন্তু এই কাস্টম এক্সাইজ ভ্যাট কমিশনারেট কার্যালয় প্রতিনিয়ত করে যায়। এই কাস্টম এক্সাইজ ভ্যাট কমিশনারেট কার্যালয় চট্টগ্রাম প্রতিনিয়ত তারা কী কাজে নিজেদেরকে খুব ব্যস্ত রাখে তা নিয়েও আজ আমরা কাজ করব। তারা কী চ্যালেঞ্জ মোকাবেলা করে যাচ্ছে প্রতিনিয়ত তা নিয়েও আজ আমরা ব্যাপক আলোচনা করব। উক্ত আলোচনার আলোচক হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন কাস্টম এক্সাইজ ভ্যাট কমিশনারেট কার্যালয়ের চট্টগ্রামের সম্মানিত কমিশনার জনাব মোহাম্মদ শওকত আলী সাদি। আপনাকে স্বাগত আমাদের এই বিশেষ অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে এটিএন বাংলার দর্শকদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। সরল প্রশ্ন নিয়ে শুরু করতে চাই। আপনারা এই কাস্টম এক্সাইজ ভ্যাট কমিশনারেট কার্যালয় প্রতিনিয়ত কী কাজ করে, কী কাজে নিজেদেরকে খুব ব্যস্ত রাখে, পাশাপাশি আপনি একজন কমিশনার, এই উক্ত প্রতিষ্ঠানের আপনার মূল কাজ কী কী? আমারও ধন্যবাদ আপনাকে। আসলে আপনি আমাদের যে নামটা দেখেছেন কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট কমিশনারেট, তার মানে আমরা এখানে কাস্টমস নিয়ে কাজ করি, এক্সাইজ ডিউটি নিয়ে কাজ করি এবং ভিএটি নিয়ে কাজ করি। আমাদের যদি জিওগ্রাফিক্যাল লোকেশন ধরি তাহলে দেখবেন যে আমাদের এই চট্টগ্রাম ভ্যাট কমিশনারেট মিরসরাই থেকে টেকনাফ পর্যন্ত বিস্তৃত এবং আমাদের যে 12টি ভ্যাট কমিশনারেট রয়েছে এর মধ্যে এলটিইউ একটি। এলটিইউ আপনারা জানেন যে এটি সারা বাংলাদেশ থেকে বৃহৎ প্রতিষ্ঠানগুলোকে বাছাই করে নিয়ে তারপর এটা সৃষ্টি করা হয়েছে। অর্থাৎ এলটিইউটি জিওগ্রাফিক্যাল লোকেশন অনুযায়ী হয়নি, ওইটি সারা বাংলাদেশের বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান নিয়ে হয়েছে। কিন্তু বাকি 11টি প্রতিষ্ঠান প্রত্যেকটি ভৌগোলিক অবস্থান ওই নির্দিষ্ট জায়গায় অবস্থিত। রাজশাহী কমিশনারেট রাজশাহীতে অবস্থিত, চট্টগ্রামে, রংপুর এইভাবে। তার মানে এটার প্রধান কারণ, জিওগ্রাফিক্যাল লোকেশন অনুযায়ী করার প্রধান কারণ আমাদের সুপারভিশন মনিটরিংটা যেন ভালোভাবে হয়। আমরা যদি এগুলো ঢাকা কেন্দ্রিক রাখতাম তাহলে চট্টগ্রাম মনিটরিং করতে পারতাম না, কষ্টকর হয়ে যেত। তো এখন যেটা হয়েছে, চট্টগ্রামে আমার 8টি বিভাগ রয়েছে। আমি দু একটি নাম বললেই আপনি বুঝবেন অবস্থান অনুযায়ী। যেমন আগ্রাবাদ আছে, পটিয়া আছে, কক্সবাজার আছে, বান্দরবন আছে, খাগড়াছড়ি আছে। তার মানে প্রতিটি জায়গায় আমাদের অফিসাররা আছে এবং প্রতিটি ডিভিশনের আওতায়, সবগুলো 8টি ডিভিশনের আওতায় 24টি সার্কেল রয়েছে। সার্কেলগুলো আরও গ্রাসরুট লেভেলে আছে। তার মানে আমরা ভ্যাট আহরণ প্রক্রিয়ার সাথে যারা সম্পৃক্ত আছি প্রত্যেকে যেন গ্রাসরুট লেভেলে প্রতিটি বিষয় মনিটরিং করতে পারি। এই জন্যই ভ্যাটের এই কনসেপ্টটা বাস্তবায়ন করা হয়েছে এইভাবে। এবং আমাদের মূল কাজ হচ্ছে রাজস্ব আহরণে ইতিবাচক ভূমিকা রাখা। আপনি জানেন প্রতি বছর আমাদের একটা লক্ষ্যমাত্রা দেওয়া হয়। যেমন এই বছর আমাদের টার্গেট দেওয়া হয়েছে 19,930 কোটি টাকা এবং টার্গেটের বিবেচনায় এলটিইউর পরেই চট্টগ্রামের স্থান, এটা দ্বিতীয় অবস্থানে। এবং চট্টগ্রাম কিন্তু ইকোনমিক অ্যাক্টিভিটি প্রচুর আছে। আপনার মাঝারি এবং ভারী মানের শিল্প প্রতিষ্ঠান এবং সার্ভিস সেক্টর প্রচুর রয়েছে এবং এগুলো নিরন্তর মনিটরিং করা এবং রেভিনিউ জেনারেশনে ভূমিকা রাখা, এটা একটা গুরুত্বপূর্ণ কাজ আমাদের। এবং এটা করতে গিয়ে মাঝে মাঝে আমার অফিসাররাও সমস্যায় পড়ে, আমরাও কিছু প্রবলেম ক্রিয়েট করি। আমি বলবো না যে আমরা করি না। আবার যেহেতু আমরা বারোয়ারি মানুষ, নানা জাতের মানুষ, নানা বা ধর্মের নানা গোত্রের আছি, সবার অ্যাটিটিউড একরকম থাকে না। ব্যবসায়ীরা
ভালো ব্যবসা করেন, ভালোভাবে ট্যাক্স দেন যেমন আছে, ২-১ জন ফাঁকি দেওয়ার প্রবণতাও থাকে। তো সেগুলো উদ্ঘাটন করা। যেই কারণে হয় কি, ব্যবসায়ী এবং কাস্টমস এবং ভ্যাটের অফিসারদের মধ্যে প্রায়শই যে কথাটি আপনি বলছিলেন, এক ধরনের আমি বলব আ মনোমালিন্য, এক ধরনের ভুল বুঝাবুঝি তৈরি হয় এবং এ থেকেই কিন্তু সমস্যার উদ্ভব হয়। এবং এই যে নেতিবাচক এক ধরনের মন মানসিকতা এই ডিপার্টমেন্ট সম্পর্কে আছে অনেকের কাছে, এইটা এই সমস্ত কারণেই তৈরি হয়। এগুলো বিচ্ছিন্ন ২-১ টি ঘটনা। কিন্তু এটি দিয়ে আমাদের এনবিআর বা কাস্টমস ভ্যাটের সার্বিক অর্জনকে কখনো খাটো করে দেখার সুযোগ নেই। রাজস্ব আহরণে এনবিআর আমি বলব যে এখনো দেশের যত রাজস্ব আহরিত হয় তার মোর দ্যান 85% যোগানদাতা হচ্ছে এনবিআর। এবং যদি আমি চট্টগ্রামের কথা বলি, চট্টগ্রাম কিন্তু ভ্যাটে যত রাজস্ব আহরিত হয়, গত বছরের পরিসংখ্যান অনুযায়ী যদি দেখি তাহলে দেখব প্রায় ভ্যাটের আহরিত রাজস্বের 12% সারা বাংলাদেশে যোগান দিচ্ছে চট্টগ্রাম। চট্টগ্রাম থেকে। এবং আশার কথা হচ্ছে যে এবছর রাজস্ব আহরণে কিছুটা আমরা একটু কমের দিকে আছি। খুব একটা ভালো অবস্থানে আছি সার্বিকভাবে। ওভারঅল দেশের রাজস্ব আহরণের প্রক্রিয়ায় আমি বলব কিছুটা পিছিয়ে আছি। তারপরেও আমাদের মার্চ মাসের যে হিসাব আমার কাছে আছে, তাতে টোটাল ভ্যাটের কন্ট্রিবিউশন চট্টগ্রামের ১৩.৪৫ অর্থাৎ গতবারের চেয়েও বেশি। আমরা আগামী ৩ টি মাস যেটি এপ্রিল মাস চলে গেল, সেই টোটাল ফিগারটা আমি পাইনি এবং পেয়ে যাব খুব শিগগিরই। মে এবং জুন এই দুটো মাস অত্যন্ত ক্রুশিয়াল আমাদের জন্য। তো সার্বিকভাবে যদি বলি যে এই মে, জুন কমপ্লিট হলে আমরা ইনশাল্লাহ আমাদের একটা সম্মানজনক অবস্থান তৈরি করতে পারব। পাশাপাশি যেটি আপনি বলছেন যে আমরা এক্সাইজ ডিউটি ২-১ টি ক্ষেত্রে আছে, খুব স্বল্প মাত্রায়। আমাদের ব্যাংকে আছে, ডোমেস্টিক টিকেট এয়ারপোর্টে আছে। ওটা খুব বেশি না। আর আমাদের কাস্টম স্টেশন একটি আছে, টেকনাফ স্থলশুল্ক স্টেশন। তো সেটা বিভিন্ন রাজনৈতিক কারণে এখন একটু স্লো যাচ্ছে। ওখানে আমদানি-রপ্তানি বাণিজ্য খুব একটা ভালো পর্যায়ে নেই। হয়তো সিনারিও চেঞ্জ হলে হয়তো ভবিষ্যতে এটা বাড়বে। এই হচ্ছে আমাদের সার্বিক অবস্থা। চট্টগ্রাম আপনি কিভাবে দেখেন? আপনি তো বিভিন্ন অঞ্চলে কাজ করেছেন। এই চট্টগ্রাম অঞ্চলে এখন কমিশনার কাজ করছেন। আম ২য় বৃহত্তম একটা শহর, বাণিজ্যিক রাজধানী খ্যাত একটা শহর, বন্দরনগর। বাংলাদেশ সর্ববৃহৎ বন্দর কিন্তু এই চট্টগ্রামে। সবকিছু মিলিয়ে একটা অর্থনৈতিক হাব অর্থনৈতিক অঞ্চল কিন্তু এই চট্টগ্রাম। এবং এই ভ্যাট আহরণে, রাজস্ব আহরণে এই চট্টগ্রামের ভূমিকা নিয়ে যদি কিছু বলতেন আপনি। ধন্যবাদ। আমি এই চট্টগ্রামের দায়িত্ব নিয়েছি বেশিদিন হয়নি, ৩.৫ মাস হলো। তো এই ৩.৫ মাসের যে অভিজ্ঞতা, আমি এর আগে রংপুরে দায়িত্ব পালন করেছি কমিশনার হিসেবে। ঢাকা সাউথে ছিলাম। তো দুটো অঞ্চলে কাজ করার আমার একটা সৌভাগ্য হয়েছিল। চট্টগ্রামে এসে আমি অর্থ আপনার কাজ অর্থনীতি নিয়ে, এই অর্থনীতির অন্যতম স্থান কিন্তু এই চট্টগ্রাম। রাইট। এবং অর্থনীতির প্রাণকেন্দ্র বলা যায় চট্টগ্রাম। কেননা আমাদের যদি রেভিনিউ জেনারেশনের বিষয়টা আমি চিন্তা করি, চট্টগ্রাম কাস্টম হাউস থেকে প্রায় 70% কাস্টমসের অ্যারাউন্ড 70% বা মোর দ্যান 70% আমি বলব চট্টগ্রাম কাস্টম হাউস থেকে আহরিত হয়। আর ভ্যাটের রেভিনিউ একটা বড় অংশ চট্টগ্রাম ভ্যাট থেকে আসে। সো বৃহৎ রাজস্বের যোগানদাতা হচ্ছে চট্টগ্রাম অঞ্চল। তো যেটা বলছিলাম যে এইখানে দায়িত্ব নেয়ার পর আমি দেখেছি যে চট্টগ্রাম মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ততা আছে। তারা ব্যবসা বোঝে। তাদেরকে বোঝাতে হয় না। আমরা কি বলতে চাই, কি করতে চাই তারা বোঝে। এবং তাদের রেসপন্স খুব আমি বলব এখন পর্যন্ত আমার অভিজ্ঞতা চমৎকার। হ্যাঁ? একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন যে আমি দায়িত্ব নেয়ার পর, জানুয়ারিতে দায়িত্ব নেয়ার পর ফেব্রুয়ারি মাসকে আমি মান্থ অফ রেজিস্ট্রেশন ঘোষণা করেছিলাম আমার অফিসারদের যে যত আনরেজিস্টার্ড প্রতিষ্ঠান আছে সবগুলো আওতায় নিয়ে এগুলোকে আওতায় আনতে হবে। কারণ প্রায়শই আপনারা জানেন ব্যবসায়ীরা অভিযোগ করে যে যিনি ভ্যাট দিচ্ছেন, যিনি ট্যাক্স দিচ্ছেন আপনারা বারবার আপনি তার উপরেই এই অভিযোগটুকু কিন্তু ব্যবসায়ীরা করে থাকে প্রতিনিয়ত। কিন্তু অনেক প্রতিষ্ঠান দেখা যাচ্ছে ভিন্ন এটার আওতার বাইরে। এখন আপনার চ্যালেঞ্জ কিন্তু ওইটা নিয়ে কাজ করছেন। সেটাই। আমি দায়িত্ব নিয়েই এই চ্যালেঞ্জটাকে করলাম, মোকাবেলা করলাম এবং আমি বললাম যে ফেব্রুয়ারি মাস হবে আমাদের টার্গেট অ্যারাউন্ড 2000 রেজিস্ট্রেশন দেব আনরেজিস্টার্ড প্রতিষ্ঠান। কাজটা খুব সহজ না। অলিতে গলিতে মানে চিরুনি অভিযান চালিয়ে আনরেজিস্টার্ড প্রতিষ্ঠানকে রেজিস্ট্রেশনে আওতায় আনবে। সবচেয়ে মজার ব্যাপার হলো আমার অফিসাররা ৮ টি ডিভিশনে তারা মোটামুটি ফিল্ডে নেমে গেছিল এবং ফল যেটা হলো প্রায় ৩১০০ রেজিস্ট্রেশন দিলাম আমার ফেব্রুয়ারি মাসে এবং সারা বাংলাদেশে ওই ফেব্রুয়ারি মাসে আমরা হাইয়েস্ট রেজিস্ট্রেশন এনবিআর এটা আবার মনিটরিং করে।
এই 11টি কমিশনারেটের মধ্যে আমরা ছিলাম সর্বোচ্চ, মানে অনিবন্ধিত প্রতিষ্ঠানকে নিবন্ধনের আওতায় আনার মধ্যে। এবং যেটা হয় যে 1 মাস ভালো করলে স্বাভাবিক ফেব্রুয়ারি মার্চ মাসে সেটা আর ভালো পারফরমেন্স দেখাবে না, কারণ আনরেজিস্টার্ড প্রতিষ্ঠান আমি নিয়ে আসতে পেরেছি। মজার ব্যাপার হলো এখানে আরেকটু ব্যতিক্রম হয়েছে। মার্চ মাসেও আমি এই অভিযান পরিচালনা করলাম এবং সেটাকে ছাড়িয়ে গেল, 3400 রেজিস্ট্রেশন দিলাম এবং সেটাও কিন্তু সারা বাংলাদেশে হাইয়েস্ট। সো এই 2 মাস মিলিয়ে প্রায় অ্যারাউন্ড 6500 মতো রেজিস্ট্রেশন আমরা দিয়েছি এই অনিবন্ধিত প্রতিষ্ঠান, যারা এতদিন ইকোনমিক অ্যাক্টিভিটি ছিল কিন্তু নিবন্ধনের আওতায় ছিল না। এটি আমার একটা বড় চ্যালেঞ্জ, যেটা আমি শুরুতেই এটা নিয়েছি, কারণ আমার কাছে মনে হয়েছে এই নেট বাড়াতে হবে। তারা রেভিনিউ কম দেখ যাই দেখ, অন্তত আমার টোটাল রেভিনিউতে তাদের একটা কন্ট্রিবিউশন থাকা উচিত। এটা কোন মাত্রায় আসলো সেটা বড় কথা না, কিন্তু আসতে হবে। এটি একটি। সেকেন্ড চ্যালেঞ্জ হচ্ছে আমাদের জন্য, যেটা আমরা করেছি, শুধু এই সাকসেস আমাদের না, এই দেশে এই চট্টগ্রাম অঞ্চলের জনগণের সহযোগিতা ছিল। কেননা তাদেরকে বোঝাতে হয়েছে নিবন্ধনের বিষয়টা, তারা অ্যাকসেপ্ট করেছে এবং তারা তাদের সাথে নেগোসিয়েশন করেই কিন্তু রেজিস্ট্রেশনটা দেওয়া হয়েছে। 2-1টি ক্ষেত্রে ফোর্স রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে, মানে তারা কনভিন্সড। এটা তো কনভিন্সড তাদেরকে আমরা করেছি, না হলেও কিন্তু চিত্র একটু ভিন্ন হতো। পাল্টে যাচ্ছে প্রতিদিন, জলে কিংবা স্থলে প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে, নিরাপত্তার প্রতিশ্রুতি। HM Steel Expert। HM Expert B500 CWR। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এলো HM স্টিল। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM Steel Expert B500 CWR। স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবই, শক্ত হাতে গড়ব দেশ। দৃঢ়, মজবুত, শক্তিতে অটুট। HM Steel। কিশোয়ান পাস্তা, ইয়াম্মি কিশোয়ান পাস্তা, আজ হবে সবার ফেভারিট নাস্তা। কিশোয়ান পাস্তা প্রতিদিন চাই, হেলদি টেস্টি মজা করে খাই। কিশোয়ান পাস্তা ম্যাকারনি, It's tasty, fantastic and yummy. মায়েদের আস্থা কিশোয়ান পাস্তা। কিশোয়ান মাফিন কেক। হইচই মাতামাতি করি সবে কারাকারি, কিশোয়ান মাফিন কেক। উল্লাসে আনন্দে লোকজনে খেলাতে, কিশোয়ান মাফিন কেক। আমি মজা, কেকের রাজা। কিশোয়ান মাফিন কেক, কিশোয়ান মাফিন কেক, খাও মাস্তিতে হারিয়ে যাও। কিশোয়ান মাফিন। স্পেল ম্যাজিক। MAGIC ম্যাজিক। সুস্বাদু পুষ্টিকর কিশোয়ান নুডলস একমাত্র নুডলস যা পরিবারের সুষম খাদ্য নিশ্চিত করে আর নিশ্চিত করে আপনার বেড়ে ওঠা সন্তানের সুন্দর ভবিষ্যৎ। কিশোয়ান নুডলস, মমস ম্যাজিক। পাল্টে যাচ্ছে প্রতিদিন, জলে কিংবা স্থলে প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে, নিরাপত্তার প্রতিশ্রুতি। HM Steel Expert। HM Expert B500 CWR। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এলো HM স্টিল। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM Steel Expert B500 CWR। স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবই, শক্ত হাতে গড়ব দেশ। দৃঢ়, মজবুত, শক্তিতে অটুট। HM স্টিল।
হবে সবার ফেভারিট নাস্তা কিশোয়ান পাস্তা প্রতিদিন চাই হেলদি টেস্টি মজা করে খাই কিশোর পাস্তা ম্যাকারনি It's tasty, fantastic and yummy. মায়েদের আস্থা কিশোয়ান পাস্তা কিশোয়ান মাফিন কেক হইচই মাতামাতি করি সবে কারাকারি কিশোয়ান মাফিন কেক উল্লাসে আনন্দে লোকজনে খেলাতে কিশোয়ান মাফিন কেক আমি মজা কেকের রাজা কিশোয়ান মাফিন কেক চাও মাস্তিতে হারিয়ে যায় কিশোয়ান মাফিন স্পেল ম্যাজিক MAGIC ম্যাজিক সুস্বাদু পুষ্টিকর কিশোর নুডলস একমাত্র নুডলস যা পরিবারের সুষম খাদ্য নিশ্চিত করে আর নিশ্চিত করে আপনার বেড়ে ওঠা সন্তানের সুন্দর ভবিষ্যৎ। কিশোর নুডলস, মমস ম্যাজিক। আশা মাত্র আপনি কাজ করলেন কি অনিবন্ধিত যে প্রতিষ্ঠানগুলো আছে, যেহেতু এটা ব্যবসায়িক নগরী, অনেক ব্যবসায় প্রতিষ্ঠান আছে, বিভিন্ন কাজ নিয়ে কাজ করে, এরকম অনেক প্রতিষ্ঠান আছে। এগুলাকে আপনি আপনার অফিসের আওতায়, ভ্যাটের আওতায় আপনি নিয়ে আসতে চাচ্ছেন, এবং আপনি যে ব্যাপারটা আপনি বুঝতে পারলেন কিনা আসলে ব্যবসায়ীরা কেন এই ভ্যাট অফিস থেকে দূরে থাকে, পালাতে চায়, ভ্যাটের আওতায় আসতে চায় না, বা এটা সুযোগ, এটা কি আসলে কোনো সুবিধা পায় না তারা? এই যে ভ্যাটের আওতায় আসতে পরে দেশের রাজস্ব আদায় যদি একটা ভূমিকা রাখতে পারে, এটা তো তার ভালো লাগার একটা ব্যাপার হওয়া উচিত মনে করি। যদি সহজভাবে বলি, ইনকাম ট্যাক্সের রিটার্ন বছরে একবার দিতে হয়। অর্থাৎ ইনকাম ট্যাক্স অফিসে কেউ যদি যেতে চায় বছরে একবার যাবেন, যদিও এখন লাগে না, কারণ অনলাইনে রিটার্ন এটা আমরা চালু করেছি। কিন্তু ভ্যাটের রিটার্নের সমস্যা হলো 12 মাসে 12টি রিটার্ন। আমরা কিন্তু অনলাইনে ভ্যাট রেজিস্ট্রেশন দিচ্ছি, অনলাইনে রিটার্ন সাবমিশনও দিচ্ছি। আমার অফিসেও আসার দরকার নেই। তারপরেও কেউ কেউ কোনো প্রয়োজনে আসতে পারে, তার কোনো অস্পষ্টতা, বোঝার ঘাটতি থাকলে আসতে পারে। তো এটি একটি, অনেকে হয়তো এটা একটা পেইন হিসেবে নেয় যে 12 মাসে 12টি রিটার্ন আমাকে দিতে হবে। তাদের মধ্যে কি আসলে কোনো ভুল কিছু ধারণা কি? এটি একটি বিষয় থাকতে পারে। সেকেন্ড আরেকটা হলো, আমাদের জনগণকে জানতে হবে যারা ব্যবসা করেন, ইনকাম ট্যাক্সে যখন আপনি ইনকাম ট্যাক্স দেবেন তখন আপনার সম্পদের বৈধতা তৈরি হলো। আপনি যখন ভ্যাট দিলেন আপনার ব্যবসার বৈধতা তৈরি হলো। এটা অর্থাৎ আপনার জোর বাড়ল। এই বিষয়টা মানুষকে বোঝাতে হবে। আপনি ভ্যাট কত আসছে না আসছে কম হলেও দেন, দেয়ার কালচারটা ডেভেলপ করুক। আমরা যাদেরকে রেজিস্ট্রেশনের আওতায় এনেছি, আমরা যে ওয়ান ফাইন মর্নিং তাদের কাছ থেকে হিউজ রেভিনিউ পেয়ে যাব তা না, কিন্তু এই যে ট্যাক্স কালচারটা ডেভেলপ করা, তারা কিছু দিতে থাকুক, একসময় দেখা যাবে 6 মাস পর তারা আরও হিউজ ট্যাক্স দিচ্ছে, ভ্যাট দিচ্ছে। এই কালচারটা ডেভেলপ করা, এবং জনমনে হয়তো কিছু নেতিবাচক বিষয় তো আপনি বলেছেন। আমার অফিসাররা যে সবাই ভালো আমি এটা দাবি করি না, এখানেও যে কিছু ঝামেলা নেই তা না। যেটা কারেক্ট করার জন্য, কারেকশনের জন্য বারবার আমরা তাদেরকে বিভিন্ন সবক দিচ্ছি, কখনো পানিশমেন্টের ব্যবস্থা করছি, কখনো গুরুত্বপূর্ণ জায়গা থেকে গুরুত্বহীন জায়গায় আমরা তাকে পদায়ন করছি। এই ধরনের পানিশমেন্টের ব্যবস্থা আছে, যদিও এগুলো খুব একটা পত্রপত্রিকায় আসে না, কিন্তু খারাপ কোনো একটি কাজ ঘটলে সেটা কিন্তু পত্রপত্রিকায় চলে আসে। কিন্তু আমরা যে পানিশমেন্ট ব্যবস্থা কমিশনারেট ভিত্তিক সচল রেখেছি, ইভেন এনবিআর থেকেও হচ্ছে। আপনি যে বোঝানোর ট্রাই করছেন বা বিভিন্নকে অনিবন্ধিত প্রতিষ্ঠান নিবন্ধনের আওতায় নিয়ে আসতে চাচ্ছেন বা করে যাচ্ছেন কাজটা, আপনি কি পারবেন যে একদম শতভাগ নিবন্ধনের আওতায় নিয়ে আসতে চট্টগ্রামবাসী যারা ব্যবসায়ী আছে তারা? যেহেতু আমি নিবন্ধন হাইজ দিতে পেরেছি, আমি আশাবাদী। তবে শতভাগ সফল হব এটা বলা যাবে না, এটা কারণ গ্যাপ কিছু থাকবেই। তো এখন কথা হলো কি, আপনি যদি শতভাগ না হোক, আপনি যদি 85 to 90% কভার করতে পারেন, এটা কিন্তু হিউজ। চট্টগ্রামে তো বিভিন্ন খাত আছে, ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে, বিভিন্ন ধরনের, বিভিন্ন মানের, বিভিন্ন খাত আছে, কিন্তু আপনারা একটু জানতে চাই কোন কোন খাত থেকে যে আপনাদের ব্যয়টা বা রাজস্বটা খুব বেশি আহরণ করে থাকেন? আমাদের এখানে অনেক ধরনের খাত আছে, তবে আমাদের সবচেয়ে বেশি রেভিনিউ আসে আপনার পোল প্রোডাক্টস, যেটা আমরা বলি, যেমন তেলের থেকে আসে বিপিসি। এটা হলো আমাদের টোটাল যে চট্টগ্রামের রেভিনিউ, তারা হচ্ছে মেজর কন্ট্রিবিউটর। অদ্যাবধি আমরা যে আদায়কৃত রাজস্ব আমার পরিসংখ্যানে আছে, মার্চ পর্যন্ত 2093 কোটি টাকা বিপিসির কাছ থেকে আমরা পেয়েছি। সেকেন্ড লার্জেস্ট খাত হচ্ছে আমার এমএস প্রোডাক্টস,
এমএস প্রোডাক্টস থেকে 5,600-র মতো রেভিনিউ আমরা পেয়েছি। অ্যান্ড থার্ড যদি আমি গুরুত্বের বিবেচনায় বলি এলপি গ্যাস, এখান থেকেও প্রায় 150 কোটি টাকা পেয়েছি। এছাড়াও হিউজ খাত আছে, অন্যান্য সার্ভিস সেক্টর বলেন, ম্যানুফ্যাকচারার বলেন। গুরুত্বপূর্ণ খাত আছে যেগুলো থেকে রাজস্ব খুব বেশ পরিমাণে আসে, সেগুলোকে আপনারা নজরদারির মধ্যে রাখছেন কিনা? আসলে সেসব প্রতিষ্ঠান কিন্তু আপনার আওতায় আছে কিনা, ঠিকমতো আপনাদের সাথে যোগাযোগ বা আপনাদের যে ব্যাটের সাথে যারা যুক্ত আছেন সেসব প্রতিষ্ঠান, তাদের সাথে আপনারা সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন কিনা? যেহেতু খুব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো এগুলাই হচ্ছে। এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আপনাকে খেয়াল রাখতে হবে, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যদি রেভিনিউ ফল করে আপনার লক্ষ্যমাত্রা থেকে আপনি অনেক পিছিয়ে যাবেন। ওদেরকে সবসময় মনিটরিং করতে হবে, পাশাপাশি ছোট প্রতিষ্ঠানগুলোকে আনতে হবে, কেননা বিন্দু বিন্দু জলে সিন্ধুর জন্ম। তো ছোটোখাটো যেই প্রতিষ্ঠান 100টি প্রতিষ্ঠান থেকে যে রেভিনিউ পাবো, আবার দেখা যাবে একটি বড় প্রতিষ্ঠান একাই 100টি সমান রেভিনিউ দিচ্ছে। তা আমার কাছে দুটোই গুরুত্বপূর্ণ। আমরা এগুলো মনিটরিংয়ের জন্য যেটা হয়, মান্থলি যে রিটার্নগুলো তারা সাবমিট করে, এগুলো রিটার্ন অ্যানালাইসিসের জন্য আমার ডিভিশন ওরা ভালোভাবে করে আমাদের কাছে পাঠায় তথ্য। আমরা এখানে কর নির্ধারণী শাখা 2টা করেছি, 1 and 2। তাদের কাজ হচ্ছে এই যত প্রতিষ্ঠান রিটার্ন অনলাইনে সাবমিট করলো, রিটার্নগুলো অ্যানালাইসিস করা। আপনি জানেন রিটার্ন হচ্ছে তার বিগত মাসের কর দায়িতার পরিপূর্ণ একটা চিত্র পাওয়া যায়, রিফ্লেকশন। অর্থাৎ ওখানে কোনো ঝামেলা তৈরি হয়েছে কিনা, ওখানে কোনো কিছু তথ্য সে হাইড করেছে কিনা, সেটা আমরা ভেরিফাই করি। অনেক সময় আমাদের এনবিআর এর সিআই সেল থেকে তথ্য নেই, আমদানির তথ্য, ওইটার সাথে আমরা ক্রস ভেরিফাই করি যে ওখানে গত মাসে বিল অফ এন্ট্রি তার 15টা ছিল, সে এখানে মেনশন করলো হয়তো 12টি, 3টি হাইড করলো, তার মানে 3টির মধ্যে রাজস্ব ফাঁকির সংশ্লেষ আছে। এই কাজগুলো কিন্তু নিরন্তর আমাদের অফিসে চলমান আছে এবং প্রতিদিনই কিছু না কিছু ডিটেকশন আছে। এগুলো আমরা নোটিশ জারি করি, হিয়ারিং হয় এবং টাকা রিয়েলাইজেশনও হয়। হ্যাঁ, কেউ হয়তো উচ্চ আদালতে চলে যায়, বিচারাধীন যে বিষয়গুলো থাকে, বিচার নিষ্পন্ন হলে তারপর আমরা ওইটার ফল ভোগ করি। তো এটা একটা নিরন্তর প্রসেসের মধ্যে আছি আমরা। রাজস্ব ফাঁকি রোধে বা আপনাদের তথ্যভিত্তিক যে নজরদারি আছে, এটা আপনার নিত্য নতুন কৌশল কোনো ব্যবহার করছেন কিনা? অনেক ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে কিন্তু এই জায়গায় সবাইকে রাজস্বের মধ্যে নিয়ে আসে বা রাজস্ব ফাঁকি রোধে তথ্যভিত্তিক নজরদারি আরও গঠনশীল করার জন্য, সুশৃঙ্খলিত করার জন্য কি কৌশল আপনি অবলম্বন করে যাচ্ছেন প্রতিনিয়ত? আমাদের এখানে তথ্যভিত্তিক যেটা হলো, আমরা এখানে তো জানেন আমাদের এমআইএস একটা ডেটা আছে, ওইখানে আছে। আমরা এই যেটা আগে বলেছি, আমরা যে রিটার্নগুলো সাবমিট করে ওগুলো আমরা ক্রস ভেরিফাই করি ঠিক আছে কিনা। আমাদের এখানে তাদের রাজস্ব ফাঁকি প্রবণতা রোধ করার জন্য অডিট প্ল্যান আছে আমাদের। আমরা প্রতি বছর 2 বার বা 3 বার অডিট প্ল্যান করি এবং এটা আমরা র্যান্ডমলি সিলেক্ট করি না, আমরা আমাদের কিছু গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, আমাদের নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদেরকে আমরা সিলেক্ট করি, করে এগুলোকে অডিটের আওতায় আনি এবং এই ফাইন্ডিংস অনুযায়ী আমরা কাজ করি। আবার কখনো কখনো তাৎক্ষণিকভাবে অডিট প্ল্যান করলে তো এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার মধ্যে গেল, হয়তো 4, 5, 6 মাস লাগবে। কিন্তু তাৎক্ষণিকভাবে আমাদের কাছে যখন কোনো ইনফরমেশন আসে যে একটি বড় প্রতিষ্ঠান ফাঁকি দিচ্ছে এবং এরকম তথ্য যখন আসে, এটা আমরা একটু ভালোভাবে যাচাই করি। অভিযান পরিচালনা করার আগে আমরা প্রিভেন্টিভ অ্যাকশনে যাই। তাৎক্ষণিকভাবে এই প্রতিষ্ঠানের খাতাপত্র জব্দ করা এবং তার তথ্যগুলো যাচাই করে দেখা যে তথ্য আমার কাছে যা এসছে ফাঁকি দেওয়ার, এটা ঘটনার সত্যতা আছে কিনা। এবং এরকম মাঝে মাঝে যখন অভিযান হয় তখন কিন্তু ধরা পড়ে যে আসলে সত্যতা পাওয়া গেছে। এমন কখনো হয়নি অভিযান করে এসছি যে এখানে ফাঁকি উদ্ঘাটিত হয়নি। সেটা আমরা কদাচিৎ করি, কেননা ভ্যাট হচ্ছে মূলত অডিট বেসড। আমরা অডিটের উপরই বেশি মনোযোগী হই। সেটা হতে পারে আমার রিটার্ন অ্যানালাইসিস করে বের করা, অথবা ইয়ারলি অডিট প্ল্যানের মাধ্যমে প্রতিষ্ঠানকে ভালোভাবে যাচাই বাছাই করা, তার তথ্য ভাণ্ডার থেকে তার বুকস অফ অ্যাকাউন্টস যাচাই করা। প্রিভেন্টিভটা আমরা কদাচিৎ করি যদি তাৎক্ষণিক কোনো ইনস্ট্রাকশন থাকে ফ্রম এনবিআর যে ওই প্রতিষ্ঠানটা ফাঁকি দিচ্ছে, অভিযান করো, অথবা আমার কাছে আছে যে ওই ডিভিশন ওই এলাকায় এই কাজটি হচ্ছে এবং এটা তাৎক্ষণিকভাবে দমন করা উচিত বা একটা বার্তা দেওয়া উচিত, তখন আমরা কালে ভদ্রে এই প্রিভেন্টিভ কাজগুলো আমরা করি।
অন্যতম কৌশলগুলোর মধ্যে আসলে কি যারা ফাঁকি দিতেছে, ফাঁকি দেওয়ার প্রবণতাটা খুব বেশি দেখা যায়। তাদের বিরুদ্ধে আপনারা আইনগতভাবে কি ব্যবস্থাটুকু নেন? আসলে কোনো ভ্যাট মামলা বা এ ধরনের কাজগুলো আপনারা করে থাকেন। যদিও বা একটা সময় একটা কথা ছিল আসলে ভ্যাট মামলা অনেক মামলা কিন্তু ঝুলে আছে কিন্তু সেই জায়গায় ভ্যাট মামলা কতটা কার্যকর সেটা আপনি একটু বলবেন? আপনি যেটা বললেন মামলা ঝুলে আছে, এটা আসলেই অনেক মামলা আছে। আমাদের হাইকোর্টে এই মুহূর্তে জড়িত মামলার সংখ্যা ৯৪৭ টি। হিউজ মামলা জড়িয়ে দেয়া এটা কিন্তু অনেক কারণ আছে কিন্তু। তারপর আপনার যেটা যে জাজের সংকটও কিন্তু আছে। আছে। অনেকগুলো ইস্যুস আছে যেই কারণে এটা এক ধরনের ব্যাকলগ তৈরি হয়েছে। আর যেটা বললেন যে আমরা যখন মামলা করি, মামলা করে তো একটা ভ্যাট ফাঁকির মামলা হয়। আমরা এটা আদায় করি কি? তাকে কারণ দর্শাও নোটিশ জারি করি। তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। কেননা আমি তো ধরে আনলাম একটা মামলা দিয়ে একটা রায় দিয়ে দিলাম, তা হবে না। তাকে হিয়ারিং এ ডাকা হয়। সে তখন তাকে ডিফেন্ড করার চেষ্টা করে যুক্তি দিয়ে। যদি মনে হয় হ্যাঁ, তথ্য উপাত্ত দিয়ে আমি যে মামলাটা করেছি, ধরুন ৳১,২০,০০,০০০ একটা মামলা দিলাম। সে তথ্য উপাত্ত যা দিল তাতে দেখা যাচ্ছে এটা ৳৭০,০০,০০০ মামলা হয়। আমরা ওইটাকে আবার রিভিউ করি। এটা নট দ্যাট যে এটা তাকে, কারণ এটা মনে রাখতে হবে কারো প্রতি, এটা আমার বার্তা সবসময়। এটা কিন্তু আমাকে সাংবাদিকরাও অনেক সময় প্রশ্ন করে যে আপনারা এ ব্যা কাস্টমস গোয়েন্দা অনেক কাজ করে। ওরা প্রেস কনফারেন্স করে, ওরা জানান দেয় কি করলো না করলো। কিন্তু ভ্যাটে এত মামলা-টামলা হয়, আপনারা আমাদের জানান না কেন? আমার কথা হলো একটা, আমি জানাবো কেন? কারণ ভ্যাট যাদের বিরুদ্ধে আমরা মামলা দিচ্ছি, এরা আমাদের সম্মানিত ট্যাক্স পেয়ার। এরা কিন্তু ভ্যাট দিচ্ছে। হয়তো কারো ইগনোরেন্স এর কারণে ভ্যাট ফাঁকি হচ্ছে, অজ্ঞতার কারণে। আবার কেউ জেনে বুঝে ফাঁকি দিচ্ছে। কিন্তু তিনি কিন্তু আমাকে ভ্যাট দেন। হয়তো পরিমাণে কম দেন। কাজেই তাদের সম্মান হানি করা আমার মূল উদ্দেশ্য না। এইজন্য আমি কিন্তু বার্তা তাদেরকে দেই না। আমার কথা হইলো আমার ফাইন্ডিংস আমার ভিতরেই থাক, টাকা আদায় হইলেও হলো। তো এইটা কিন্তু আমরা সেই শুনানি নেই, যেটা আমি বলছিলাম মামলা দেওয়ার পর। শুনানি নিয়ে তারপর আমরা এটা এনালাইসিস করে তারপর রায় দেই। উভয় পক্ষ যদি, ওরা যদি পার্টি যদি থাকে, রাজি থাকে যে টাকাটা জমা দিয়ে দিবে। আর যদি ওরা আমার মামলায় সন্তুষ্ট না হয়, উচ্চ আদালতে যাওয়ার তো সুযোগ আছে, সেভাবে যায়। মোট কথা একটা আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে এটা যেতে হয়। যখন প্রিভেন্টিভ হলো, অডিট হলো বা রিটার্ন এনালাইসিস করে বের করলো, একটা আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে যেতে হবে। বিভিন্ন কারণে কিন্তু ভ্যাট মামলা কিন্তু এখনো ঝুলে আছে। অনেক মামলা যে ৯০০ র অধিক কিন্তু মামলা যদি ঝুলে থাকে বা মামলা যদি সে মামলা দেওয়ার পরে যদি সে সংশোধন না হয়, তাহলে সেটা তো একটা চ্যালেঞ্জ মনে করি আসলে। ব্যাপারটা নিয়ে আপনারা কিভাবে চিন্তা ভাবনা করছেন? আসলে কোনো যে সংকটের কারণে ভ্যাট মামলাগুলোর রায় হচ্ছে না, তা নিয়েও আপনি কাজ করছেন কিনা? পাশাপাশি ব্যবসায়ীদেরকে একটা ইএফডি ব্যবস্থাপনা নিয়ে আসেন বা ইএফডি ব্যবহার করা খুব বাধ্যতামূলক করে দিলেন। সেক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা এখনো কিন্তু বাস্তবায়িত হচ্ছে না পুরো অংশে। সেই জায়গায় এটার মূল চ্যালেঞ্জ কি? কারণটা কি? একটু যদি আপনি খুঁজে বের করেন কিনা ইএফডি ব্যবহারের মূল চ্যালেঞ্জ কি? ১ম এ আসি আপনার ১ম প্রশ্নটা, ভ্যাট মামলার যে বিষয়টি আপনি বললেন। ভ্যাট মামলা অনেকগুলো যেগুলো উচ্চ আদালতে আছে, সেটা আমাদের একজন সমন্বয় কর্মকর্তা আছেন, যিনি নিয়মিত মনিটরিং করেন। আমার হেডকোয়ার্টারে একজন জয়েন্ট কমিশনার আছে, তাকে এই দায়িত্বটা দিয়ে রাখছি। ও এগুলো মনিটরিং করে আমাকে ১৫-২০ দিন পর আপডেট দেয়। এবং আমরা জানি কখন কজ লিস্টে উঠলো, কখন কি হলো। এটা একটা নিয়মিত মনিটরিং, কারণ উচ্চ আদালত থেকে রায় ওইখানে আসলে আমাদের করার কিছু থাকে না। কখনো অ্যাটর্নি জেনারেল মহোদয়ের সাথে আমরা কমিশনার হিসেবে আমি নিজেও ওই ঢাকা দক্ষিণে করেছিলাম। নতুন এসছি, এখানে এখনো করিনি। হয়তো প্রয়োজন হলে গুরুত্বপূর্ণ মামলার ক্ষেত্রে হয়তো স্যারের কনসেন্ট নেওয়া, স্যারের সাথে এ বিষয় নিয়ে আলোচনা করা যেতে পারে। জানান দেয়া, রাষ্ট্রের জন্য যেটা উপকারী সেগুলো আমরা করি। এছাড়া অন্যান্য যে মামলাগুলো হয় ট্রাইব্যুনাল বা আপিল কমিশনারেটে, সেগুলো কিন্তু আমাদের অফিসাররা এটার সাথে কানেক্টেড থাকে সবসময়। এবং প্রতিদিনই কোনো না কোনো মামলার হিয়ারিং থাকে। একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার সেখানে হাজিরা দেন। দিয়ে সেই মামলাকে ফেস করেন। অর্থাৎ পার্টির পক্ষ থেকে যারা আসে আর আমাদের এখান থেকে নট বিলো দ্য র‍্যাংক অফ অ্যাসিস্ট্যান্ট কমিশনার, তারা ওই মামলা ফেস করে এবং তারা যুক্তি তর্কে অবতীর্ণ হয়, তারপরে রায় হয়। তো এটা কিন্তু চলমান এবং প্রতিনিয়ত আমরা রায় পাচ্ছি। কখনো পার্টির পক্ষে আসছে, কখনো আমার পক্ষে আসছে। যেটা আমার পক্ষে আসে সেটা আমি তাকে মানে টাকা আদায়ের কার্যক্রম আমি গ্রহণ করি। দেখা গেল ট্রাইব্যুনাল থেকে তিনি আবার চলে গেলেন, হাইকোর্টে চলে গেলেন। তখন এই সাবজুডিস যখন থাকে, সাবজুডিস থাকলে এই টাকা আহরণ করা যায় না। তখন আইনগত জটিলতা আমি পড়ব। এই টাকা চাওয়া যায় না। তো দেখতে হয় টাকাটা নিরঙ্কুশ হলো কিনা। অর্থাৎ মামলা মোকদ্দমা নাই, কোনো কিছু নাই। তখন আমি এই অর্থ আদায়ের যে কতগুলো ধাপ আছে, সেগুলো আমরা প্রক্রিয়া ধাপে নেই এবং টাকা আদায় করি।
এবার আসি আপনার দ্বিতীয় যে এটা খুব বার্নিং ইস্যু আমাদের এই সময়ে, ইলেকট্রনিক ফিজিক্যাল ডিভাইস আমরা যেটাকে বলছি। আপনি জানেন এক সময় ইলেকট্রনিক ক্যাশ রেজিস্টার চালু হয়েছিল এবং ওইটা খুব একটা আলোর মুখ দেখেনি। এর প্রধান কারণ ছিল ওর লিমিটেশন ছিল, ওটা লাইভ ডেটা শো করতো না, অর্থাৎ প্রতিনিয়ত যে ট্রানজ্যাকশন হচ্ছে আমি আমার সিস্টেমে সেটা আমি দেখতে পারতাম না, কোনো কানেক্টিভিটি ছিল না। কিন্তু ইএফডির বিউটিটা হচ্ছে প্রতি মুহূর্তের ডেটা আমি আমার সিস্টেমে দেখতে পাই। ধরুন চট্টগ্রামে কোনো একটি মিষ্টির দোকান, আমি আমার সিস্টেমে দেখতে পারবো সকাল থেকে বিকাল 5টা পর্যন্ত সে কয়টা ইনভয়েস ইস্যু করেছে। যদি আমি দেখি যে একটি ইনভয়েসও ইস্যু করেনি, তাহলে আমাকে ধরে নিতে হবে দুটো বিষয়। এক হলো সে ভ্যাট ফাঁকি দিচ্ছে, অথবা কোনো কারণে তার প্রতিষ্ঠানটি বন্ধ আছে কিনা আজকে। সো এটার বিউটিটাই হচ্ছে লাইভ ডেটা দেখা যায়। ইএফডির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে এখানে এটাকে যদি ভালোভাবে আমরা কার্যকর করতে চাই, তাহলে আমাদের মন মানসিকতার আমূল পরিবর্তন ঘটাতে হবে। এটা ভোক্তা হিসাবে আপনি যেমন আছি, সবাই তো আমরা ভোক্তা, আমিও ভোক্তা, বাজারে গিয়ে আমাকেও কিনতে হয়, আমারও মানসিকতা আপনিও ব্যাট দিচ্ছেন, রাইট, আপনাকেও করতে হবে, এবং ব্যবসায়ীদের এবং ব্যবসায়ীরা করতে হবে কি, ব্যবসায়ীরা হচ্ছে ভ্যাট কালেক্টর, আমরা কিন্তু সুপারভাইজ করি, আমরা কিন্তু ভ্যাট কালেক্টর না। তারা জনগণের যে ভ্যাটটা দেয় সে ভ্যাটটা তারা কালেক্ট করে সরকারি কোষাগারে জমা দেয়। তো এখন মানুষের পারসেপশন হচ্ছে এটা 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 একেবারে অমূলক না, যে এই ভ্যাটটা আপনি রেস্টুরেন্টে খাওয়ার পরে দেখা গেলো ফ্যামিলি নিয়ে খাওয়ার পর আপনি 350 টাকা ভ্যাট দিতে হলো। তো এটা এক ধরনের যন্ত্রণা তো দেয় আপনাকে। 350 টাকা আমি দিলাম ঠিক আছে, কিন্তু এটা রাষ্ট্রীয় কোষাগারে গেল কিনা সেটা তো আরও যন্ত্রণা দেয়। যখন আপনার মনে ধারণা জন্মে যে টাকাটা কি প্রতিষ্ঠানই নিয়ে নিল নাকি রাষ্ট্রীয় কোষাগারে গেলে ঠিক আছে, এক ধরনের স্যাটিসফ্যাকশন, আমি দিয়েছি ওটা গেছে। তো এটা কীভাবে এনশিওর করে? এটা ইএফডি ইলেকট্রনিক ফিজিক্যাল ডিভাইসের চালানটা যখন ইস্যু হবে তখনই সাথে সাথে আমার সার্ভারে সেটা ক্লিক করবে এবং ওইটা করার কারণে টাকাটা জমা হবে, এটা ফাঁকি দেওয়ার সুযোগ নেই। কাঁচা চালান দিলে কোনো নিশ্চয়তা নেই টাকাটা আদৌ যাবে কি যাবে না, যেতেও পারে। যদি ব্যবসায়ী তার স্বচ্ছতার সাথে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন তাহলে অবশ্যই যাবে, সবাই একরকম না, 2-1 জন দুষ্টু মানুষের কথা বলছি আমি যারা এই কাজগুলো করে, সবাই এরকম না, নাহলে ব্যবসা প্রতিষ্ঠান আমাদের রেভিনিউ এভাবে টিকে থাকতো না, আমরা পারফর্ম করতে পারতাম না। তো এই জায়গাটায় আমাদের একটা গ্যাপ আছে। পাল্টে যাচ্ছে প্রতিদিন, জলে কিংবা স্থলে, প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে, নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে, নিরাপত্তার প্রতিশ্রুতি। HM Steel Expert। HM Expert B500 CWR। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এলো HM স্টিল। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM Steel Expert B500 CWR। স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবই, শক্ত হাতে গড়ব দেশ। দৃঢ়, মজবুত, শক্তিতে অটুট HM স্টিল। কিশোয়ান পাস্তা, ইয়াম্মি কিশোয়ান পাস্তা, আজ হবে সবার ফেভারিট নাস্তা। কিশোয়ান পাস্তা প্রতিদিন চাই, হেলদি টেস্টি মজা করে খাই। কিশোয়ান পাস্তা ম্যাকারনি, It's tasty, fantastic and yummy. মায়েদের আস্থা কিশোয়ান পাস্তা। কিশোয়ান মাফিন কেক। হইচই মাতামাতি করি সবে কারাকারি, কিশোয়ান মাফিন কেক। উল্লাসে আনন্দে নকশারে খেলাতে, কিশোয়ান মাফিন কেক। আমি মজা, কেকের রাজা। কিশোয়ান মাফিন কেক, কিশোয়ান মাফিন কেক, খাও মাস্তিতে হারিয়ে যাও। কিশোয়ান মাফিন। স্পেল ম্যাজিক। MAGIC ম্যাজিক।
সুস্বাদু পুষ্টিকর কিশোয়ান নুডলস একমাত্র নুডলস যা পরিবারের সুষম খাদ্য নিশ্চিত করে আর নিশ্চিত করে আপনার বেড়ে ওঠা সন্তানের সুন্দর ভবিষ্যৎ। কিশোয়ান নুডলস, মমস ম্যাজিক। এগিয়ে চলো পাল্টে যাচ্ছে প্রতিদিন, জলে কিংবা স্থলে প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে নিরাপত্তার প্রতিশ্রুতি। HM Steel Expert। HM Expert B500 CWR। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় এলো HM স্টিল। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM Steel Expert B500 CWR। স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবই, শক্ত হাতে গড়ব দেশ। দৃঢ় মজবুত শক্তিতে অটুট HM স্টিল। কিশোয়ান পাস্তা, ইয়াম্মি কিশোয়ান পাস্তা, আজ হবে সবার ফেভারিট নাস্তা। কিশোয়ান পাস্তা প্রতিদিন চাই, হেলদি টেস্টি মজা করে খাই। কিশোয়ান পাস্তা ম্যাকারনি, It's tasty, fantastic and yummy. মায়েদের আস্থা কিশোয়ান পাস্তা। কিশোয়ান মাফিন কেক। হইচই মাতামাতি করি সবাই কারাকারি, কিশোয়ান মাফিন কেক। উল্লাসে আনন্দে লোকজনে খেলাতে, কিশোয়ান মাফিন কেক। আমি মজা, কেকের রাজা। কিশোয়ান মাফিন কেক, কিশোয়ান মাফিন কেক, খাও মাস্তিতে হারিয়ে যাও। কিশোয়ান মাফিন। স্পেল ম্যাজিক। MAGIC, magic. সুস্বাদু পুষ্টিকর কিশোয়ান নুডলস একমাত্র নুডলস যা পরিবারের সুষম খাদ্য নিশ্চিত করে আর নিশ্চিত করে আপনার বেড়ে ওঠা সন্তানের সুন্দর ভবিষ্যৎ। কিশোয়ান নুডলস, মমস ম্যাজিক। আসলে অনেক প্রতিষ্ঠানে গিয়ে দেখবেন আসলে আপনার ইএফডি মেশিনটা নাই বা ব্যবহার করা হচ্ছে না, বা সেও ফাঁকি দিচ্ছে এক প্রকার। আর দ্বিতীয়ত আমরা এমনও পাই যে আপনি যে কথাটা বললেন, আসলে সে জনগণ থেকে বা ক্রেতাদের থেকে বা ভোক্তাদের কাছ থেকে নিচ্ছে, বা সে আসলে কি জমা দিচ্ছে কিনা সেটা আসলে এনশিওর করার জন্য, বা মনিটরিং সেল আপনার আছে কিনা বা প্রতিনিয়ত কাজ করছে কিনা এই ব্যাপারটা নিয়ে। এটা নিয়েই আমাদের টোটাল রেভিনিউতে যদি আপনি চিন্তা করেন, রিটেল সেক্টরের টোটাল রেভিনিউতে খুব মেজর কন্ট্রিবিউশন আছে তা না, কিন্তু এটার স্পর্শকাতরতা অনেক বেশি, সেন্সিটিভিটি কেন অনেক বেশি। এই কারণে আমার আপনার আত্মীয় স্বজন লোকজন তো রাস্তাঘাটে এই রিটেল সেক্টরে যায়, রেস্তোরাঁয় যায়, সার্ভিস সেক্টরে যায়, রেস্তোরাঁয় খাচ্ছে, কোনো মার্কেটে কাপড় চোপড় কিনতেছে, ওই খাতে কিন্তু ওই পরিমাণ রাজস্ব আসে না, আসে না, কিন্তু সেন্সিটিভ ব্যাপার কিন্তু আসার সম্ভাবনা আছে। আছে, ইএফডি যদি ঠিকমতো পারফর্ম করে, এই রিটেল সেক্টর হতে পারে ওয়ান অফ দ্য মেইন, বা প্রতিটা প্রতিষ্ঠান যদি কভার করা হয়। আমি বলছি কন্ট্রিবিউট করছে না বর্তমান প্রেক্ষাপটে, কিন্তু ইএফডি যদি সত্যিকার অর্থে ফাংশনিং হয়, তাহলে এটা ওয়ান অফ দ্য মেইন সোর্স হবে আমাদের রেভিনিউর। এইটাই বার্তাটা আমরা জনগণকে দিতে চাই। এখন হচ্ছে কি, এটা মনিটরিং করার জন্য আমাদের জনবলের তো একটা স্বল্পতা আছে। আর ইনফ্যাক্ট এত হাজার হাজার দোকানপাট আপনি আপনার জনবল ডিপ্লয় করে এটা কখনো এনশিওর করতে পারবেন না। এটা যেটা আমি শুরুতে বলেছিলাম, মন মানসিকতা পরিবর্তন। যিনি ব্যবসা প্রতিষ্ঠান চালান, ওনাকে ভাবতে হবে এই টাকাটা আমি দিচ্ছি না, জনগণ দিচ্ছে, জনগণের টাকাটা আমি সরকারি কোষাগারে জমা দিব। এই স্বচ্ছতা, এই সততা তার থাকতে হবে এক। দ্বিতীয়ত হচ্ছে আমার কনজিউমার যারা ভোক্তা, যেমন আমি ভোক্তা, আপনি ভোক্তা, এদেশের আম জনগণই তো ভোক্তা, যারা দোকানে গিয়ে কেনাকাটা করে। তো তারা যদি সচেতন হয় এবং ভ্যাট যে পণ্যটা কিনলো, যে সার্ভিসটা সে গ্রহণ করলো, সে যদি চালান চেয়ে নেয়, তাহলে কিন্তু এটা সরকারি কোষাগারে যাবে। এবং আমরা সবচেয়ে একটা আশার ব্যঞ্জক খবর বলি, সেটা হলো আমরা ইএফডি মেশিনটা শুরুতে স্টার্ট করেছিলাম কোনো সেক্টর ভিত্তিক না, মানে হোটেল, রেস্তোরাঁ, মিষ্টির দোকান, বিউটি পার্লার সবাইকে আমরা রেখেছিলাম। কিন্তু রিসেন্টলি আমরা সেক্টর ভিত্তিক শুরু করেছি, এখন জুয়েলারিকে আমরা ধরেছি। বাংলাদেশের সকল জুয়েলারিকে আমরা এই ইএফডি মেশিন দিব।
কেননা একটা কমপ্লেন প্রায়ই শোনা যেত যে আমার পাশে ২-৩টা মিষ্টির দোকান আছে, আপনার অফিসাররা এসে আমি ছোট্ট দোকান আমাকে ইএফডি মেশিন দিয়ে গেল, ওই যে বড় একটি দোকান আছে ওকে দেয়নি। এটা যে কোনো কোনো ক্ষেত্রে সত্য না তা আমি বলছি না, সত্যতাও আছে, কিন্তু এটা তো এক ধরনের পেইন দেয় আমাদেরকে যখন মার্ট লেভেল থেকে এই কমপ্লেনগুলো আমার কাছে। আরও গুরুত্বপূর্ণ একটা অভিযোগ চলে আসে তাদের কাছ থেকে যে আমার একটা নির্দিষ্ট প্রতিষ্ঠানের কিন্তু ইএফডি মেশিনটা আছে, বাট একই খাত বা একই প্রতিষ্ঠান কিন্তু অন্য প্রতিষ্ঠানে কিন্তু নাই। সেক্ষেত্রে কিন্তু ওরা বলে যে কাস্টমাররা কিন্তু যেখানে দেওয়া লাগে না ব্যাট, সেই প্রতিষ্ঠানে কিন্তু বেশি ধাবিত হয়, বেশি যায়। তো সে সরকারি একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে বলে বা ব্যাট দিতে হচ্ছে বলে এই দোকানে কাস্টমার কিন্তু আসছে না এভাবে করে। তো সেই জায়গায় কিন্তু একসাথে যদি সকলে মিলে যদি এই ইএফডি মেশিন ব্যবহার করে, সেই জায়গায় এই প্রতিবন্ধকতা বা এই বৈষম্যটা আর থাকলো না। এই বৈষম্য দূর করার উদ্দেশ্যেই কিন্তু এনবিআর রিসেন্টলি এই যে ফেব্রুয়ারি থেকে টাস্ক নিয়েছে জুয়েলারি, সকল জুয়েলারিকে আমরা এর আওতায় আনবো, তাতে কেউ কাউকে ব্লেম দিতে পারবে। এদিকে জুয়েলারি ছাড়াও যে আমাদের যেহেতু এখানে চট্টগ্রামের মধ্যে মানে ভোজন রসিক তো চট্টগ্রাম, প্রতিটা রেস্টুরেন্টে আপনাদের ইএফডি মেশিন আছে কিনা বা যেসব দোকান আছে বা এইসবের মধ্যে কি আপনার ইএফডি মেশিন আছে কিনা তা আসলে দেখভালও করার জন্য খুব কঠিন কোনো আপনার কৌশল আছে কিনা? আসলে তো দেখভালও তো করতেই হবে। আমরা যেটা হয় আমরা যেমন বলেছি জুয়েলারিকে আমরা একটা মিশন হিসেবে ধরেছি, কিন্তু অন্যান্য যেই জায়গাগুলোতে আমরা মেশিন স্থাপন করেছি এবং করছি এটা কিন্তু চলমান আছে, কিন্তু জুয়েলারি হচ্ছে আমাদের প্রায়োরিটি। আর চট্টগ্রামে যেটা হচ্ছে হোটেল রেস্তোরাঁ যেগুলো আছে প্রমিনেন্ট বড় মাপের, সেগুলোর তালিকা আমাদের কাছে আছে, ওর পর্দায়িতা সম্পর্কে আমাদের একটা ধারণা আছে, মান্থলি কীরকম সেল হয় এবং কত হতে পারে। যদি কেউ হঠাৎ করে ফল করে সেগুলোকে আমরা কঠিন নজরদারির মধ্যে আনবো। কেন হচ্ছে এটা? অনেক সময় আমরা এগুলো নজরদারির মধ্যে আমরা যেটা করি সেলস ভেরিফিকেশনের জন্য অফিসার বসিয়ে দিই। যদি কেউ দেখা যায় যে সে বলছে তার প্রতিষ্ঠানটা রুগ্ন হয়ে গেছে, আগের গত বছর ভালো ছিল, এই বছর ভালো চলছে না, এটা হতেই পারে, ব্যবসার আপস অ্যান্ড ডাউনস আছে। যদি সে বলে যে তার এই অবস্থা হয়েছে, তো সেটা আমি ভেরিফাই করার জন্য ৫ দিন বা ৬ দিন দুজন অফিসারকে ওখানে আদেশ করে বসিয়ে দিই, তুমি তার সেলস দেখো, আসলেই সত্যিকার অর্থেই তার প্রতিষ্ঠানে কেউ সার্ভিস নিতে যাচ্ছে না কিনা। তো এই রিপোর্টের ভিত্তিতে আমরা দেখি এবং এগুলো র্যান্ডমলি আমাদের করতে হয়। আমরা ঢালাওভাবে এগুলো পারবো না, কারণ ওইরকম জনবল আমাদের নেই। ব্যাট যারা দেয় তাদের অভিযোগটা আপনারা শুনেন। যেহেতু এখানে শুনানি হয়, অভিযোগও আপনারা শুনেন। এই অভিযোগের ভিত্তিতে ব্যাট কাঠামোকে আরও একটু সরলীকরণের করার জন্য আপনি এই ব্যাট আইন বলেন, ব্যাট কর্মকাণ্ড নিয়ে আর কোনো পরিবর্তন আনতে চান কিনা? কারণ আপনি তো এসেই কিছু পরিবর্তন দেখালেন। অনিবন্ধিতকে নিবন্ধনের আওতায় নিয়ে আসতেন। বাট ওদের ব্যবস্থা, ওদের অবস্থাটুকু আপনারা বুঝতে পারছেন কিনা? তাদের মনের কষ্টটা বুঝতে পারতেছেন কিনা? তারা আসলে যেভাবে বলতে চায়, সেভাবে আপনারা পরিবর্তন করতে চান কিনা? যে কাঠামোটা, সরলীকরণ এক কথায়। এখন হয়েছে কি, আমরা যে নিবন্ধনের আওতায় যাদেরকে আনলাম, এখানে কিন্তু আমাদের টাস্ক শুরু হলো, টাস্ক শেষ হয়নি। কারণ সে প্রতি মাসে এই ৬,৫০০ তারা রিটার্ন দিবে কিনা এটা এনশিওর করা। থার্ড স্টেজে আমাদের দেখতে হবে খুবই গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জিং কাজ একটা ব্যাপার। এবং এটা পরে দেখব যে রিটার্ন ৬,৫০০ তারা সাবমিট করলো কিনা, এর মধ্যে কেউ ড্রপ আউট হলো কিনা এটা আমাদের দেখতে হবে। আবার রিটার্ন যারা দিচ্ছে তারা কি নীল রিটার্ন দিচ্ছে কিনা। আমার মূল উদ্দেশ্য তো রাজস্ব আহরণ বাড়ানো। ভ্যাট নিবন্ধন দিয়েছি কেন? তার কাছ থেকে যেন রাজস্ব পাই। এখন ৬,৫০০ মধ্যে যদি ৫,০০০ই নীল রিটার্ন দেয়, তাহলে আমার উদ্দেশ্য ব্যাহত হলো। সো আমি কিন্তু এটা কন্টিনিউয়াস মনিটরিং এর মধ্যে রেখেছি এবং এটা প্রতি মাসেই খবর নিচ্ছি রিটার্ন দিচ্ছে, কি পরিমাণ টাকা আসছে, অর্থ কিভাবে ওইখান থেকে কি পরিমাণ আসছে, আমরা রেভিনিউ পাচ্ছি, সেটা মনিটরিং করা এটা একটা। আর যেটা বললেন যে আমাদের এই যে অফিসারদের, আমি যেটা আগেও বলেছি, ব্যবসায়ীদের মধ্যেও ২-১ জন দুষ্টু টাইপের থাকে, যারা 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 প্রক্রিয়াটাকে ব্যাহত করে, যেই ব্লেমটা হয়তো যারা সৎভাবে ব্যবসা করেন, ভালোভাবে ব্যবসা করেন, তাদের উপরে চলে যায় অনেক সময়। আমাদের এখানেও ডিপার্টমেন্টেও কিছু যে নেই তা না, তাদের কারণে এই কালিমা লেপন হয় সকল অফিসারদের উপর। ব্যবসায়ীদের মনে আপনার প্রতিষ্ঠানের যে আস্থা বৃদ্ধিকল্পে আপনি এখন প্রতিনিয়ত কি কাজটুকু করে যাচ্ছেন, একটা বিষয় হচ্ছে সার্ভিস ডেলিভারি মডেল। ওটা নিয়ে আপনি কিভাবে কাজ করেছেন? সার্ভিস ডেলিভারি মডেলটা কি মূলত এবং আস্থা ফেরাতে আপনার কৌশল কি এখন বর্তমানে? আমাদের মূল উদ্দেশ্যটা কি? আমরা মূলত কিন্তু আমরা অটোমেশনের দিকে যাচ্ছি পুরোপুরি, এবং কাস্টমস জানেন অটোমেশন হয়ে গেছে অনেকটুক। আমাদের ভ্যাটে ১৬টি মডিউল আছে, ম্যাক্সিমাম মডিউল কিন্তু আমরা চালু করেছি। ভ্যাটের ক্ষেত্রে
মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ভ্যাট রেজিস্ট্রেশন। আপনি যে বললেন এই যে সার্ভিস আমরা কিভাবে প্রোভাইড করছি, এইটা হলো ভ্যাট রেজিস্ট্রেশন এখন অনলাইনে হয়ে গেছে। আগে কি করতে হতো, রেজিস্ট্রেশনের জন্য আমার ডিভিশন সার্কেলে আসতে হতো। এখানে এসে কেউ হয়রানির শিকার হতেন। হয়তো সকালে আসলেন, রেসপন্স পেলেন দুপুরের দিকে। এগুলো এক ধরনের হয়রানি। এগুলো আমরা বহুবার বহু অভিযোগ এগুলো পেয়েছি এবং যে এক জায়গায় তো অবদান রাখছে রাষ্ট্রীয় খাতে বা ভ্যাট দিচ্ছে, কিন্তু তার মধ্যে তো দিতে গিয়েও কিন্তু অনেক অভিযোগ চলে আসে। তো এই রেজিস্ট্রেশনটা আমরা অনলাইন করেছি। আপনি এখন আপনার বাসায়, অফিসে বসে আপনি রেজিস্ট্রেশন নিতে পারেন। আমার দপ্তরে আসার কোনো দরকার নেই। সেকেন্ড, আমরা যেটা করেছি রিটার্নটা, অনলাইনে রিটার্ন সাবমিশন হচ্ছে নিয়মিত এবং কিছু এক কথায় অনলাইন ভিত্তিক মানে প্রেজেন্সলেস হয়ে যাচ্ছে এই ব্যাপারটা। একদম। এবং ভ্যাটের যে মূল কাজ রেজিস্ট্রেশন এবং রিটার্ন, এই ২ টি বড় কাজই হচ্ছে অনলাইন ভিত্তিক। কারো আসার দরকার নেই। আমরা শুধু সিস্টেমে দেখব। তো অফিসাররা যত আমাদের সাধারণ মানুষের সাথে ইন্টারেকশন কম হবে, অভাব অভিযোগ কমে যাবে। ব্যবসায়ীরা যত কম আসবে, ওনারা অবশ্যই আসবেন, ওনাদের প্রয়োজনে আসে না। এই যে দুর্নীতি বলেন, অনিয়ম বলেন, হয়রানি বলেন, এই অভিযোগগুলো ক্রমান্বয়ে কমে যাবে এবং আমরা ওই পথেই হাঁটছি এবং সার্ভিস দেওয়ার চেষ্টা করছি। আমাদের মূল টার্গেট হচ্ছে ফুললি অটোমেটেড করা। একসময় আসবে, আজকে হয়তো এটা স্বপ্ন মনে হতে পারে, অফিস হবে পেপারলেস। আমি সব সিস্টেমে বসে কাজ করব। উন্নত বিশ্বে যান, আপনি দেখবেন আমাদের যে পরিমাণ ফাইল থাকে আমাদের টেবিলগুলোতে এখনো কমে আসছে অনেক। যে পরিমাণ থাকে উন্নত বিশ্বে যেয়ে দেখেন এই ধরনের ফাইল ভর্তি। সিস্টেমে কাজ করব। তো সেটা ইনশাল্লাহ কাজ শুরু হয়েছে এবং যে কোনো বড় কাজের শুরুটা ছোটই হয়। তো আমরা শুরু করে দিয়েছি অনেক। আমরা এখন মাঝপথে আছি। ইনশাল্লাহ অদূর ভবিষ্যতে আমরা এরকম একটা অফিস আমরা বাংলাদেশেও কল্পনা করি। আপনার লক্ষ্য নিয়ে একটু কথা বলতে চাই। আপনি এখন স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী কি লক্ষ্য নিয়ে আপনি সামনের দিকে এগিয়ে যাচ্ছেন? আমাদের ভ্যাটের আমার তো দীর্ঘমেয়াদী বলেন, স্বল্পমেয়াদী, আমার ভ্যাটের আসপেক্টে চিন্তা করতে হবে। যেটা আমি শুরু করেছি এসেই, আমি কিন্তু একটা মিশন নিয়ে এসেছি। আমি ফার্স্টে আইডেন্টিফাই করেছি আনআইডেন্টিফাইড যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলোকে আইডেন্টিফাই করো, রেজিস্ট্রেশনের আওতায় আনো, কর জাল সম্প্রসারণ করো। কেউ যেন আমাকে ব্লেম দিতে না পারে। আপনি আমাদের কাছ থেকে, আমি বলবো আমি তো ৬,৫০০ দিয়েছি ২ মাসের রেজিস্ট্রেশন, আপনি বলেন আর কোথায় আছে, এই ব্লেমটা থেকে রক্ষাবাজ। সেকেন্ড হলো রিটার্ন সাবমিশন এনশিওর করা, এগুলো স্বল্প মেয়াদির মধ্যে এবং জিরো রিটার্ন যেন না হয়। দীর্ঘমেয়াদীর মধ্যে আমার পরিকল্পনা অংশ আছে, অডিট প্ল্যানে আমরা ফেলবো। কিছু প্রতিষ্ঠানের আমরা ইনফরমেশন পাচ্ছি বিভিন্ন সোর্স থেকে, এগুলো আমরা ভেরিফাই করছি। ধরেন অডিটের একটা সুবিধা হলো কি, একটি প্রতিষ্ঠান অব্যাহতভাবে ৬ মাস ১ বছর ফাঁকি দিয়ে যাচ্ছে, কিন্তু যখন আমার অডিট প্ল্যানে আসবে তখন কিন্তু আমরা সুদে আসলে সেটা আদায় করব এবং আসলেই করি আমরা। পরিহারকৃত রাজস্ব যেমন আদায় হয়, তার সাথে ইন্টারেস্টও আদায় হয় এবং তার সাথে আবার জরিমানাও ইম্পোজ করা হয়, কেন তুমি ফাঁকি দিলা, যাতে ভবিষ্যতে এই পথে কেউ না হাঁটে। তো সেটা হলো আমাদের সুদূর প্রসারী প্ল্যান যেগুলো আছে, এর মধ্যে অডিট প্ল্যান একটা আছে। আদালতে যে মামলাগুলো আছে, যেটা আমি শুরুতে বলছিলাম, এগুলো একটু কঠোরভাবে মনিটরিং করা। আমাদের যেহেতু লক্ষ্যমাত্রা একটা দেয়া আছে এবং আপনি জানেন যে গত ৭-৮ মাস আমাদের বড় প্রজেক্টগুলো কিন্তু অনেকগুলো শেষ হয়ে গেছে। আমাদের রেভিনিউর একটা বড় সোর্স হচ্ছে অ্যাড সোর্স, যেটা উৎসে কর্তন বলি, একটা বড় অ্যামাউন্ট ওখান থেকে আসে। তো প্রজেক্ট শেষ হয়ে গেলে হয় কি, এই অর্থগুলো আর আসে না এবং নতুন বড় কোনো প্রজেক্ট শুরু হচ্ছে না। তো রেভিনিউতে এই দিকটাতে আমরা একটা ধাক্কা খাচ্ছি। তো এই ঘাটতিটা পূরণের জন্য আমার প্ল্যানে হচ্ছে এই বছর হয়তো না হলেও সামনের অর্থ বছরে যেন আমি ফল পেতে পারি, এইজন্য এই আদালতের এই মামলাগুলোকে স্ট্রংলি মনিটরিং করা। ওইখান থেকে যদি আমরা বড় অ্যামাউন্ট পেয়ে যেতে পারি রেভিনিউতে, যেগুলো কন্ট্রিবিউট করবে, তাহলে আমার লক্ষ্যমাত্রা পূরণে এবং ইতিবাচক প্রবৃদ্ধি অর্জনে সহায়ক হবে। তো এটা লং টার্ম মধ্যে, আমার প্ল্যানিংয়ের মধ্যে এটা আছে। তো ইনশাল্লাহ সেটা বাস্তবায়ন করব। যাওয়ার বেলায় এই অফিসটাকে আপনি কেমন অফিস দেখে যেতে চান? এক কথায় কাস্টম এক্সাইজ ভ্যাট কমিশন কার্যালয়টাকে আপনি কেমনতর দেখে যেতে চান এবং একটা জনবান্ধবমূলক একটা প্রতিষ্ঠান হবে কিনা, সবার জন্য অ্যাক্সেস থাকবে কিনা, সবকিছু মিলিয়ে আপনার যাবার বেলা আপনি প্রতিষ্ঠানটাকে কেমন রেখে যেতে চান? এটা আমাদের একটা ড্রিম, যেটা আমি আগেও বলেছি। আমি আসলে সকালবেলা আসি, স্তূপ ফাইলের মধ্যে আমাকে মগ্ন হতে হয়। আমি ফাইল টেবিল দেখতে চাই না। আমি চাই আমার টেবিল হবে ফাঁকা। সিস্টেম, যেটা আমি বলেছি অটোমেটেড সিস্টেম, সেরকম একটা অফিস রেখে যেতে পারবো কিনা জানি না, কিন্তু এটা একটা ড্রিম
যে আগামী 5 বা 10 বছর পর যেন আমাদের অফিসগুলো সেরকম হয়, এটি এতে। সেকেন্ড হচ্ছে আমাদের এই যে হয়রানিমুক্ত পরিবেশে কাজ করা, আমাদের অফিসারদেরকে আমি যখন রেভিনিউ মিটিং নেই, আইন কানুন বোঝাবার আগে কাউন্সেলিং করি বেশি। যে কেননা রেভিনিউ কম হওয়া বা বেশি হওয়া, কম একটু ঘাটতি হয় এইজন্য হয় না, সমস্যা হয় অভিযোগ থেকে এবং হয়রানি, আচরণগত বৈশিষ্ট্যের কারণে এই সমস্যাগুলো। তো এখন হয় কি, এই যে অফিসারদের আচরণগত কারণে অনেক সময় সমস্যার উদ্ভব হয়। কেউ হয়তো সামান্য কথায় উত্তেজিত হয়ে যায়, এ থেকেই আবার ঘটনা অন্যদিকে হয়। আপনি একজনের কাজ করে দিতে না পারেন, আইনগত কারণে বাধা থাকতে পারে, তাকে বুঝিয়ে বলেন। বুঝিয়ে বলে সে কিন্তু ঠিকই খুশি মনেই আপনার অফিস থেকে বিদায় নেবে। আমি কিন্তু সবসময় বলি, যার কাজ করে দিতে পারছো তার সাথে কথা বলার দরকার নেই, কিন্তু যার কাজটা করে দিতে পারো নাই তাকে ডেকে 2টা মিনিট কথা বলো, অন্তত তাকে বুঝিয়ে বলো, ভাই এই লিমিটেশনের কারণে আপনার কাজটা আমি করে দিতে পারিনি, অন্তত একটা স্বস্তি নিয়ে বাড়িতে ফিরুক। এরকম একটা কালচার আমি ডেভেলপ করতে চাই। এবং অফিসারদেরকে কাউন্সেলিং করাতে যেটা হয়, তাদের মনোজগতে একটা আলোড়ন তৈরি করা। এখানে তাদের অনেক চিন্তা ভাবনা থাকে। তো আমি যেটা করতে পারি, তাদের চেতনার জগতে একটা আলোড়ন তৈরি। অবশ্যই আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে গেলে তো আপনি একাই পারবেন না। আপনার প্রতিটা সদস্যকে নিয়ে তো সেই পথে যেতে হবে। তো সেই চেষ্টাটা আমাদের আছে, সেটা করার চেষ্টা আছে, সেটা স্বপ্ন আছে। তো এই স্বপ্নের সফল রূপায়ণ হবে কিনা সেটা ভবিষ্যৎ বলবে ইনশাল্লাহ। তবে আমি আশাবাদী। অসংখ্য ধন্যবাদ। আমরা একদমই শেষ প্রান্তে আছি। আপনি আমাদের এই অনুষ্ঠানটা এই মুহূর্তে চট্টগ্রামবাসী দেখছে। যারা নিবন্ধিত প্রতিষ্ঠান আছে, আপনার নিবন্ধিত প্রতিষ্ঠান তারাও দেখছে। যারা এখনো নিবন্ধনের আওতার বাইরে তারাও দেখছে। যারা কর দেয় তারাও দেখছে, আবার কর ফাঁকি দেয় তারাও দেখছে। তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। আমরা যারা ভ্যাট আহরণের সাথে যুক্ত আছি, আমাদের যারা এই আমাদের রাজস্ব ভাণ্ডার যারা সমৃদ্ধ করছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। কেননা আপনার বিন্দু বিন্দু কন্ট্রিবিউশন আমাদের রাজস্ব ভাণ্ডারকে সমৃদ্ধ করেছে। এবং চট্টগ্রাম বিগত দিনেও তাদের এই মানে আমি বলবো যারা ইকোনমিক অ্যাক্টিভিটি পরিচালনা করেন, তারা ভালোভাবেই আমাদের রাজস্ব কোষাগারে রাজস্ব দিয়েছেন। এজন্য আপনাদের ধন্যবাদ এবং আপনাদের এই ধারা অব্যাহত থাকুক। সাধারণ ভোক্তা যারা আছেন তাদের কাছে আমার একটা বার্তা থাকবে। আমরা যারা আসলে ভোক্তা, যারা কনজিউমার, তারা একটা বিষয় অন্তত আমাদের হৃদয়ে এটা ধারণ করি সবসময়, সেটা হলো আমি যখন যেটা কিনবো আমি চালান চেয়ে নিব। এই কালচারটা অন্তত আমরা ডেভেলপ করি। তাহলে হবে কি, এই রেভিনিউ, এই যে ফাঁকি দেওয়ার প্রবণতা অনেক প্রতিষ্ঠানে থাকে, তারা এইটা থেকে বেরিয়ে আসবে। কেউ যদি আপনার এই চালান দিতে অস্বীকৃতি জানায়, আমার দপ্তরের অফিস নাম্বার আছে, আমার ডিভিশন আছে, সার্কেল আছে, প্লিজ আমাদেরকে ইনফর্ম করেন। আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিব। কেননা সারা জীবন একরকম চলতে পারে না। দেশে একটা পরিবর্তন এসছে এবং আমরা চাই এই পরিবর্তনের সাথে আমরা ইতিবাচক ভূমিকা রাখবো আমাদের রাজস্ব আহরণের ক্ষেত্রে। তো এই বার্তাটা হবে এই চট্টগ্রাম অঞ্চলে যারা আমরা সবাই ভোক্তা, সবার প্রতি এই আহ্বানটা থাকবে। আর যারা এখনো আমাদের নেটে আসেননি, রাজস্ব ফাঁকি দিচ্ছেন অথবা নেটওয়ার্কের বাইরে আছেন, আড়ালে আছেন, আমি বলবো দিন সবসময় একরকম যায় না। আমরা কিন্তু আনরেজিস্টার্ড প্রতিষ্ঠানকে রেজিস্ট্রেশন দিচ্ছি। একটা সময়ে কোনো না কোনোভাবে আপনি আমাদের জালে ধরা পড়বেন। তখন যেটি হবে, এই আপনার বিগত দিনের যে ফাঁকি, এগুলোর হিসাব নিকাশ হবে, তখন আপনার বার্ডেন অনেক বেড়ে যাবে। কাজে বার্ডেন যাতে না বাড়ে, আপনি ইমিডিয়েট নিবন্ধিত হন এবং আপনি আমাদের ট্যাক্স নেটের মধ্যে এসে আমাদের রাজস্ব ভাণ্ডারকে সমৃদ্ধ করুন। তো আমার বার্তা আপনাদের সকলের প্রতি এইটুকুই। অসংখ্য ধন্যবাদ জনাব শওকত আলী সাদী। আপনি আসলে এই কাস্টম এক্সাইজ ভ্যাট কমিশন কার্যালয়ের কমিশনার হিসেবে এই প্রতিষ্ঠানটাকে আরও জনবান্ধব এবং গ্রহণযোগ্য একটা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য এবং সরকারের যে এনভিআর বলেন, সরকারের যে লক্ষ্যমাত্রা পূরণে যে আপনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এবং আপনার প্রতিষ্ঠানের প্রতিটা সদস্যকে সাথে নিয়ে যে আপনি আপনার লক্ষ্যমাত্রা পূরণে বা দেশের রাষ্ট্রীয় কাজে বা দেশের রাষ্ট্রীয়ভাবে শক্তি বা ভিত তৈরি করার জন্য যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, দিনরাত অক্লান্ত পরিশ্রম, সেই ব্যস্তময় সময় থেকে এটিএন বাংলাকে সময় দিয়েছেন। এটিএন বাংলার পরিবারের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। এটিএন বাংলার দর্শক শ্রোতা যারা ধৈর্য ধরে এই অনুষ্ঠানটি শুনলেন, তাদেরকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা সকলেই জানেন এই চট্টলা এক্সপ্রেসের মাধ্যমে আমরা আলোচনা করি চট্টগ্রামের উন্নয়ন সমস্যা এবং সম্ভাবনা নিয়ে। তার পাশাপাশি রাষ্ট্রের খুবই গুরুত্বপূর্ণ খাত, রাষ্ট্রীয় অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান কাস্টম এক্সাইজ ভ্যাট কমিশন কার্যালয়
চট্টগ্রামকে নিয়ে আজ আমরা ব্যাপক আলোচনা করেছি। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান চট্টল এক্সপ্রেস। সেই পর্যন্ত ভালো থাকুন। এগিয়ে চলো পাল্টে যাচ্ছে প্রতিদিন, জলে কিংবা স্থলে প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে নিরাপত্তার প্রতিশ্রুতি। HM Steel Expert। HM Expert B500 CWR। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এলো HM স্টিল। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM Steel Expert B500 CWR। স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবই, শক্ত হাতে গড়ব দেশ। দৃঢ় মজবুত শক্তিতে অটুট HM স্টিল। কিশোয়ান পাস্তা, ইয়াম্মি কিশোয়ান পাস্তা, আজ হবে সবার ফেভারিট নাস্তা। কিশোয়ান পাস্তা প্রতিদিন চাই, হেলদি টেস্টি মজা করে খাই। কিশোয়ান পাস্তা ম্যাকারনি, It's tasty, fantastic and yummy. মায়েদের আস্থা কিশোয়ান পাস্তা। কিশোয়ান মাফিন কেক। হইচই মাতামাতি করি সবে কারাকারি, কিশোয়ান মাফিন কেক। উল্লাসে আনন্দে লোকজনে খেলাতে, কিশোয়ান মাফিন কেক। আমি মজা, কেকের রাজা। কিশোয়ান মাফিন কেক, কিশোয়ান মাফিন কেক, খাও মাস্তিতে হারিয়ে যাও। কিশোয়ান মাফিন। স্পেল ম্যাজিক। MAGIC ম্যাজিক। সুস্বাদু পুষ্টিকর কিশোয়ান নুডলস একমাত্র নুডলস যা পরিবারের সুষম খাদ্য নিশ্চিত করে আর নিশ্চিত করে আপনার বেড়ে ওঠা সন্তানের সুন্দর ভবিষ্যৎ। কিশোয়ান নুডলস, মমস ম্যাজিক। এগিয়ে চলো পাল্টে যাচ্ছে প্রতিদিন, জলে কিংবা স্থলে প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে নিরাপত্তার প্রতিশ্রুতি। HM Steel Expert। HM Expert B500 CWR। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এলো HM স্টিল। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM Steel Expert B500 CWR। স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবই, শক্ত হাতে গড়ব দেশ। দৃঢ় মজবুত শক্তিতে অটুট HM স্টিল। কিশোয়ান পাস্তা, ইয়াম্মি কিশোয়ান পাস্তা, আজ হবে সবার ফেভারিট নাস্তা। কিশোয়ান পাস্তা প্রতিদিন চাই, হেলদি টেস্টি মজা করে খাই। কিশোয়ান পাস্তা ম্যাকারনি, It's tasty, fantastic and yummy. মায়েদের আস্থা কিশোয়ান পাস্তা। কিশোয়ান মাফিন কেক। হইচই মাতামাতি করি সবে কারাকারি, কিশোয়ান মাফিন কেক। উল্লাসে আনন্দে লোকজনে খেলাতে, কিশোয়ান মাফিন কেক। আমি মজা, কেকের রাজা। কিশোয়ান মাফিন কেক, কিশোয়ান মাফিন কেক, খাও মাস্তিতে হারিয়ে যাও। কিশোয়ান মাফিন। স্পেল ম্যাজিক। MAGIC ম্যাজিক। সুস্বাদু
সুস্বাদু পুষ্টিকর কিশোর নুডলস একমাত্র নুডলস যা পরিবারের সুষম খাদ্য নিশ্চিত করে আর নিশ্চিত করে আপনার বেড়ে ওঠা সন্তানের সুন্দর ভবিষ্যৎ। কিশোর নুডলস, মমস ম্যাজিক।